আলফ্রেড, লর্ড টেনিসনের ইউলিসিস মানে এমন একটা কবিতা যা নিয়ে আলোচনা করতেই হয়, বিশেষ করে পরীক্ষার আগে। হ্যাঁ, একদম। ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রীদের কাছে তো এটা খুবই পরিচিত, আর পরীক্ষার জন্য এর গুরুত্ব তো আছেই। আমাদের হাতে আছে কবিতার মূল টেক্সট। আমরা আজ চেষ্টা করব এর গভীরে যেতে, মানে মূল বিষয়গুলো ধরতে, চরিত্রটা বুঝতে, আর বিশেষ করে সেই লাইনগুলো খুঁজে নিতে যা বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষার জন্য খুব দরকারি। ঠিক, আজকের আলোচনাটা সেভাবেই সাজানো। আমরা দেখব কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আছে, কোন আইডিয়াগুলো পরিষ্কার থাকা চাই, আর ইউলিসিস চরিত্রটার কোন দিকগুলো মনে রাখতেই হবে। আচ্ছা, শুরু করার আগে পটভূমিটা একটু মনে করে নি, কি বলেন? ট্রোজান যুদ্ধের সে বিখ্যাত বীর ইউলিসিস বহু বছর পর বাড়ি ফিরেছেন, তার রাজ্য ইথাকায়। কিন্তু ফিরে এসেও শান্তি নেই। তার মন পড়ে আছে সেই আগের জীবনে, অভিযানে। ঠিক, আর কবিতার শুরুতেই কিন্তু এই ব্যাপারটা স্পষ্ট। তার একটা অস্থিরতা কাজ করছে। একেবারে শুরুতেই তিনি নিজেকে কিভাবে দেখছেন বলছেন, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, মানে এক অলস রাজা হয়ে লাভ নেই। হ্যাঁ, কোথায় বলছেন? বাই দিস স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, এই নিস্তরঙ্গ চুল্লির পাশে, এই রুক্ষ পাথুরে জায়গায়। আর কার সাথে? ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, এক বৃদ্ধা স্ত্রীর সাথে। তার কাজটা কি? কাজ হলো এক অসভ্য জাতিকে শাসন করা, মানে তাদের জন্য আইন তৈরি করা যারা শুধু খায় দায়, ঘুমায় আর জমায়। মিট অ্যান্ড ডোল unequal laws unto a savage race that hoard and sleep and feed. আর সবচেয়ে বড় কথা, তারা তাকে চেনেও না, বোঝেও না, and know not me. তার মানে বর্তমান জীবনটা তার কাছে একদম মানেহীন, তাই না? হ্যাঁ, ঠিক তাই। দেখুন, এই প্রথম অংশ থেকেই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। যেমন, ইউলিসিস তার বর্তমান রাজকার্যকে কিভাবে দেখছেন? অবশ্যই লাভহীন, বিরক্তিকর, তার যোগ্য নয়। একদম। আর তার প্রজাদের নিয়ে তার কি ধারণা? তিনি তাদের স্যাভেজ রেস বলছেন, মানে অসভ্য, অনুন্নত, যারা শুধু জাগতিক বিষয়েই মগ্ন। এটাও তো জরুরি যে তিনি মনে করছেন প্রজারা তার আসল পরিচয়, তার অতীত গৌরব জানে না। হ্যাঁ, এই যে হতাশা, এই যে বর্তমান জীবনের প্রতি বিতৃষ্ণা, এটাই কিন্তু তার পরের পদক্ষেপগুলোর মূল কারণ। এটা মনে রাখতে হবে। সেজন্যই তো তিনি বলছেন, আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ভ্রমণ থেকে থামতে পারি না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস, জীবনকে একেবারে শেষ বিন্দু পর্যন্ত পান করব। তার মনে পড়ছে অতীতের কথা, কত আনন্দ, কত কষ্ট সহ্য করেছেন। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি, বন্ধুদের সাথে, আবার কখনো একা। হ্যাঁ, স্থলে বা সমুদ্রে, যেমন ওই যে রেইনি হাইডিস তারামণ্ডলীর কথা বলছেন, যা ঝড়ের ইঙ্গিত দিত। থ্রু স্কাটিং ড্রিফটস দ্য রেইনি হাইডিস ভেক্সড দ্য ডিম সি। এই সব কিছুর মধ্যে দিয়েই তো তিনি বিখ্যাত হয়েছেন, তাই না? আই এম বিকাম আ নেম, একটা নামে পরিণত হয়েছেন। কারণ কারণ তিনি সবসময় এক ক্ষুধার্ত হৃদয় নিয়ে ঘুরে বেরিয়েছেন। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট। শুধু ঘোরাঘুরি নয়, তিনি অনেক কিছু দেখেছেন, জেনেছেন, মানুষ, শহর, তাদের রীতিনীতি, সরকার। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, মাইসেলফ নট লিস্ট, বাট অনার্ড অফ দেম অল। এমনকি ট্রয়ের যুদ্ধক্ষেত্রেও তিনি বীরের মতো লড়েছেন, যুদ্ধের আনন্দ উপভোগ করেছেন। Drunk delight of battle with my peers, far on the ringing plains of windy Troy. আর এই সব অভিজ্ঞতা মিলেই তিনি আজকের ইউলিসিস। ওই যে লাইনটা, আই অ্যাম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, আমি যা কিছুর সম্মুখীন হয়েছি, আমি তার অংশ। এই লাইনটা কিন্তু পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এর মানে হল তার অভিজ্ঞতাগুলোই তাকে তৈরি করেছে, তিনি নিজেই তার অভিজ্ঞতার যোগফল। কিন্তু তার এই অভিজ্ঞতার খিদে তো মেটেনি। তিনি বলছেন প্রতিটি অভিজ্ঞতাই যেন একটা তোরণ। Yet all experience is an arch, wherethrough gleams that untraveled world. যার মধ্য দিয়ে অদেখা জগতের হাতছানি দেখা যায়, আর সেই জগতের সীমা সরে সরে যায়, তিনি যতই এগোন, whose margin fades forever and forever when I move. তার মানে জানার বা দেখার কোনো শেষ নেই। ঠিক, আর তাই থেমে যাওয়াটা তার কাছে মৃত্যুর মতো। এই ভাবনাটা খুব পরিষ্কার এই লাইনে। হাউ ডাল ইট ইজ টু পজ, টু মেক অ্যান এন্ড, টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। থেমে যাওয়া, শেষ করে দেওয়া, কি নীরস! অব্যবহৃত থেকে মরচে পড়ার মতো
কাজে লেগে উজ্জ্বল না হওয়ার মতো। তিনি তো এটাও বলছেন নিছক শ্বাস নেওয়াই জীবন নয়। অ্যাজ থট টু ব্রিথ ওয়ার লাইফ। তাহলে জীবন মানে কি তার কাছে? জীবন মানে অভিজ্ঞতা অর্জন করা, সক্রিয় থাকা, কাজে লাগা। এই ধারণাটাও এমসিকিউর জন্য জরুরি। ইউলিসিসের কাছে জীবনের অর্থ কি? জীবনের যেটুকু বাকি আছে সেটাও তিনি একইভাবে কাটাতে চান। বলছেন যদিও খুব বেশি সময় নেই, লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটল অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেইনস। কিন্তু প্রতিটি মুহূর্তই মূল্যবান যদি তা চিরন্তন নীরবতা থেকে বাঁচিয়ে নতুন কিছু আনে। এভরি আওয়ার সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, সামথিং মোর, আ ব্রিঙ্গার অফ নিউ থিংস। তার কাছে নিজেকে অলসভাবে জমিয়ে রাখাটা খুব ছোট কাজ বলে মনে হচ্ছে। হ্যাঁ, তারই বৃদ্ধ আত্মা আসলে জ্ঞানের পিছনে ছুটতে চায়। জ্ঞানের জন্য তার তীব্র আকাঙ্ক্ষা। আর এই জ্ঞানের সন্ধানকে তিনি কিসের সাথে তুলনা করেছেন? এটা তো প্রায়ই পরীক্ষায় আসে। ঠিক, তিনি বলছেন, yearning and desire to follow knowledge like a sinking star, beyond the utmost bound of human thought. অস্তগামী তারার মতো জ্ঞানকে অনুসরণ করতে চান মানব চিন্তার শেষ সীমানা পর্যন্ত। এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। কিসের সন্ধান? জ্ঞানের। কিসের মতো? অস্তগামী তারার মতো। এই উপমাটা খুব গুরুত্বপূর্ণ। কেন বলুন তো? কারণ অস্তগামী তারা যেমন দূরে সরে যেতে থাকে, মনে হয় ধরাছোঁয়ার বাইরে, জ্ঞানও তেমন। যতই তার দিকে এগোনো যায় ততই মনে হয় আরও জানার বাকি রয়ে গেল, একটা অনন্ত যাত্রা। আচ্ছা, এরপর তিনি তার ছেলে টেলেমেকাসের কথায় আসছেন। হ্যাঁ, রাজ্যের ভবিষ্যৎ তো কাউকে সঁপতে হবে। বলছেন, দিস ইজ মাই সান, মাইন ওন টেলেমাকাস, টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দি আইল। এই আমার পুত্র টেলেমেকাস, যার হাতে আমি রাজদণ্ড আর এই দ্বীপ ছেড়ে যাচ্ছি। তিনি টেলেমেকাসকে ভালোবাসেন, ওয়েল লাভড অফ মি, যোগ্যও মনে করেন। টেলেমাকাস কেমন? তিনি বিচক্ষণ, ডিসার্নিং, প্রজাদের ধীরে ধীরে ভালো পথে আনবেন, বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড আর রাগেড পিপল অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড। এবং তিনি নির্দোষ, মোস্ট ব্লেমলেস, সাধারণ সাংসারিক দায়িত্বে মনোযোগী, সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিজ। আর পিতার অনুপস্থিতিতে গৃহদেবতাদের পূজাও ঠিকঠাক করবেন। পে মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস। এখানেই তো পিতাপুত্রের পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়, তাই না? একদম। টেলেমাকাস হলেন স্থিতিশীলতা, কর্তব্যপরায়ণতা, রাজ্যের মঙ্গল এইসবের প্রতীক। ইথাকার জন্য সেই সঠিক শাসক। আর ইউলিসিস হলেন অভিযান, অজানার ডাক, জ্ঞানের খোঁজ। হ্যাঁ, একেবারে ভিন্ন মেরুর। ইউলিসিস নিজেই সেটা বলছেন শেষে, হি ওয়ার্কস ইজ ওয়ার্ক, আই মাইন। সে তার কাজ করুক, আমি আমার। পরীক্ষার জন্য টেলেম্যাকাসের বৈশিষ্ট্যগুলো বিচক্ষণ, কর্তব্যপরায়ণ, স্থিতিশীল, নির্দোষ, আর ইউলিসিসের সাথে তার এই পার্থক্যটা মনে রাখা খুব জরুরি। ইউলিসিস তাকে কোনো দায়িত্ব দিচ্ছেন, রাজ্যের শাসনভার। পুত্রকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে এবার তিনি তাকালেন বন্দরের দিকে, ওই যে জাহাজ প্রস্তুত। হ্যাঁ, বলছেন, there lies the port, the vessel puffs her sail, there gloom the dark broad seas. ওই তো বন্দর, জাহাজ পাল তুলেছে, সামনে কালো গভীর সমুদ্র। আর তিনি ডাকছেন তার পুরনো নাবিকদের, তার সহযোদ্ধাদের, মাই ম্যারিনার্স, souls that have toiled and wrought and thought with me. যারা তার সাথে একসময় হাসি মুখে ঝড় বৃষ্টি রোদ সহ্য করেছে, that ever with a frolic welcome took the thunder and the sunshine. তিনি মানছেন যে তারা এখন বৃদ্ধ, ইউ অ্যান্ড আই আর ওল্ড। কিন্তু বার্ধক্য মানেই তো সব শেষ নয়। ঠিক, বার্ধক্যেরও নিজস্ব সম্মান আর কাজ আছে। ওল্ড এজ হ্যাথ yet his honor and his toil. মৃত্যু তো সবকিছু শেষ করে দেয়, Death closes all. কিন্তু তার আগে, মানে শেষ হওয়ার আগে হ্যাঁ, এখনো মহৎ কিছু করা সম্ভব। but something ere the end, some work of noble note may yet be done. এমন কাজ যা একসময় দেবতাদের সাথে লড়াই করা মানুষদের জন্য অশোভন নয়। Not unbecoming men that strove with gods. এই অংশটা কিন্তু ইউলিসিসের নেতৃত্ব আর তার সঙ্গীদের উদ্বুদ্ধ করার ক্ষমতা দেখায়। বার্ধক্যকে জয় করার একটা ডাক। সন্ধ্যা নামছে, দিন ফুরিয়ে আসছে, চাঁদ উঠছে, সমুদ্র ডাকছে। The long day wanes, the slow moon climbs, the deep moans round with many voices. এরকম একটা পরিবেশে তিনি ডাক দিচ্ছেন, Come, my friends, it's not too late to seek a newer world. এসো বন্ধুরা, নতুন পৃথিবী খোঁজার জন্য এখনও দেরি হয়নি। তারা যাত্রা করবেন কোথায়?
সূর্যাস্তের ওপারে পশ্চিমের সব তারা যেখানে স্নান করে তারও পরে একেবারে মৃত্যু পর্যন্ত। To sail beyond the sunset and the baths of all the western stars until I die. এই যাত্রা শেষ কোথায় তা কিন্তু নিশ্চিত নয়। তিনি নিজেই বলছেন হয়তো সমুদ্রের গভীরে তারা তলিয়ে যাবেন, It may be that the gulfs will wash us down. অথবা হয়তো তারা পৌঁছাবেন হ্যাপি আইলসে, সেই পৌরাণিক সুখী দ্বীপে। It may be we shall touch the happy isles. আর সেখানে হয়তো দেখা হবে মহান অ্যাকিলিসের সাথে, যাকে তারা ট্রয়ের যুদ্ধে চিনতেন। And see the great Achilles whom we knew. এই অ্যাকিলিসের উল্লেখ তাদের বীরত্বের অতীত মনে করিয়ে দেয়। পরীক্ষার জন্য তাহলে মনে রাখতে হবে এই শেষ যাত্রার লক্ষ্য কি। একটা নতুন পৃথিবী বা অজানার সন্ধান, আর ফলাফল অনিশ্চিত, হয় মৃত্যু নয়তো হ্যাপি আইলস। এই অনিশ্চয়তা সত্ত্বেও এগিয়ে যাওয়ার সিদ্ধান্তটাই তার অদম্য সাহস। আর এরপর কবিতার একদম শেষ অংশ, সম্ভবত সবচেয়ে বিখ্যাত লাইনগুলো। তিনি বলছেন, যদিও অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে, শক্তি, সামর্থ্য, তবুও অনেক কিছু এখনও বাকি আছে। Too much is taken, much abides. তারা হয়তো আর আগের মতো শক্তিশালী নন, যে শক্তি একসময় স্বর্গমর্ত কাঁপিয়ে দিত। And though we are not now that strength which in old days moved earth and heaven. কিন্তু তারা তাই আছেন, সেই একই রকম বীরের হৃদয় তাদের। One equal temper of heroic hearts. হ্যাঁ, সময় আর ভাগ্য হয়তো তাদের দুর্বল করেছে, Made weak by time and fate. কিন্তু ইচ্ছা শক্তিতে তারা এখনও প্রবল। But strong in will. আর তারপরেই সেই অমর লাইনগুলো, যা মানুষের চিরন্তন সংগ্রাম আর অনুসন্ধানের মূলমন্ত্র। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, অ্যান্ড নট টু yield. সংগ্রাম করা, অন্বেষণ করা, খুঁজে বের করা এবং কখনো হার না মানা। এই লাইনগুলো আর এর অর্থ এটা পরীক্ষার জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। মূল ভাবটা কি? অদম্য ইচ্ছা শক্তি, প্রতিকূলতার মুখেও এগিয়ে চলা, জ্ঞান আর অভিজ্ঞতার জন্য নিরন্তর চেষ্টা, আর পরাজয় মেনে না নেওয়ার দৃঢ় সংকল্প। এটা শুধু ইউলিসিসের কথা নয়, এটা যেন ভিক্টোরিয়ান যুগের মানুষের স্পিরিট, বা আরও বড় করে বললে মানবাত্মারই জয়গান। তাহলে পুরো কবিতাটা যদি আমরা দেখি, মূল পয়েন্টগুলো কি দাঁড়ালো? প্রথমত, বর্তমান জীবনের প্রতি তার তীব্র অসন্তোষ। দ্বিতীয়ত, অভিজ্ঞতার প্রতি তার অদম্য আকাঙ্ক্ষা, জীবনকে শেষ পর্যন্ত ভোগ করার ইচ্ছা। তৃতীয়ত, জ্ঞানের জন্য নিরন্তর সন্ধান, ওই যে সিঙ্কিং স্টারের মতো জ্ঞানকে অনুসরণ করা। চতুর্থত, পুত্র টেলেমেকাসের সাথে তার জীবন দর্শনের পার্থক্য। টেলেমেকাস স্থিতিশীল, তিনি অস্থির। পঞ্চমত, বার্ধক্যকে তুচ্ছ করে সঙ্গীদের নিয়ে এক অনিশ্চিত কিন্তু মহৎ যাত্রার সিদ্ধান্ত। আর সবশেষে সেই অদম্য ইচ্ছাশক্তি, সংগ্রাম করা, খোঁজা, পাওয়া এবং হার না মানা। হ্যাঁ, পরীক্ষার জন্য এই বিষয়গুলি মনে রাখতে হবে। ইউলিসিসের অসন্তোষের কারণ, অভিজ্ঞতার টান, জ্ঞানের সন্ধান, টেলেমেকাসের সাথে পার্থক্য, বার্ধক্য নিয়ে ভাবনা, আর ওই শেষ লাইনগুলোর মানে। এগুলো পরিষ্কার থাকলে এমসিকিউর উত্তর দিতে খুব সুবিধা হবে। ঠিক, এটা শুধু একটা পুরনো গল্প নয়, এটা মানুষের ভেতরের সেই চিরন্তন আকাঙ্ক্ষাগুলোর কথা বলে। সীমানা ছাড়িয়ে যাওয়া, নতুন কিছু জানা, লড়াই চালিয়ে যাওয়া। কবিতাটা পড়ার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসে, তাই না? কি প্রশ্ন? এই যে ইউলিসিস শেষ বয়সে এসে রাজা হিসেবে, পিতা হিসেবে তার সব দায়িত্ব একরকম ফেলে রেখে আবার অজানার দিকে পাড়ি দিচ্ছেন, এটা কি শুধুই বীরত্ব, নাকি এর মধ্যে কিছুটা হলেও দায়িত্বজ্ঞানহীনতা বা স্বার্থপরতা আছে? এটা একটা দারুণ পয়েন্ট। টেলেমেকাস যে পথটা বাছছেন, সেই স্থিতিশীল জীবন, সেটাই কি বেশি যুক্তিসঙ্গত নয়? ঠিক। টেনিসন কিন্তু এর কোনো সোজা সাপটা উত্তর দেননি। কবিতাটা তো ইউলিসিসের নিজের বয়ান, একটা ড্রামাটিক মনোলগ, তাই আমরা তার দিকটাই শুনছি। তার সিদ্ধান্তকে আমরা মহৎ বলবো নাকি স্বার্থপর, সেটা হয়তো পাঠকের নিজের ভাবনার উপর নির্ভর করে। একদম। আর এই প্রশ্নটা নিয়েই চরিত্রটার জটিলতাটা আরও ভালো বোঝা যায়। তাহলে এই ভাবনাটাই থাকলো শ্রোতাদের জন্য। ইউলিসিসের এই শেষ যাত্রা চূড়ান্ত বীরত্ব নাকি এক ধরনের পলায়ন, এটা নিয়ে ভাবলে হয়তো কবিতার আরও অনেক দিক খুলে যাবে। নিশ্চয়ই। আজকের মতো তাহলে এখানেই শেষ করি।